আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেক কাল আগের কথা, সস্তান দেশে এক অত্যন্ত জালেম বাদশাহ রাজত্ব করত, যার নাম ছিল আখমাক। আখমাক বাদশাহ প্রয়োজনের চেয়ে বেশি দয়াহীন, নিষ্ঠুর এবং কঠোর ছিল। তার চোখে মানুষ মানুষ ছিল না, বরং তুচ্ছ পোকামাকড় ছিল, যাদের সে নিজের পায়ের নিচে পিষে ফেলাতে অত্যন্ত গর্ব অনুভব করত। সে প্রজাদের ওপর জুলুম করার জন্য নানা ধরনের আইন জারি করে রেখেছিল। কোনো কথা সামান্যতম তার মর্জির বিরুদ্ধে গেলেই প্রজাদের ওপর যেন কিয়ামত ভেঙে পড়ত। এই বাদশার জল্লাদ সৈন্যরা গলি ও বাজারে দাপিয়ে বেড়াত। যার ঘর লুট করতে চাইত তাদের থামানোর কেউ ছিল না। যদি কোনো নাগরিক ভুল করেও বাদশার বিরুদ্ধে সামান্যতম আওয়াজ তুলত, তবে তার শরীরের টুকরো টুকরো করে রাস্তার মাঝখানে ফেলে দেওয়া হতো। এই ধরনের ভয়ানক পরিণতি দেখে কারও এতটুকু সাহস হতো না যে সে বাদশার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে। এই বাদশা প্রাসাদের বাইরে একটি অনেক বড় ময়দান বানিয়ে রেখেছিল, যেখানে সে অনেক হিংস্র নেকড়ে এবং সিংহ পুষে রেখেছিল। তার যখন ইচ্ছা হতো, তার হুকুমে জল্লাদ সৈন্যরা শহর থেকে 2-3 জন শক্তিশালী ও মজবুত দেহের যুবককে ধরে নিয়ে আসত এবং তাদের এই খোলা ময়দানে ছেড়ে দেওয়া হতো, আর তাদের ওপর সিংহ বা রক্তপিপাসু নেকড়ে ছেড়ে দেওয়া হতো। ওই যুবকদের হুকুম দেওয়া হতো যে যদি তারা নিজেদের প্রাণ বাঁচাতে চায়, তবে যেন এই হিংস্র নেকড়ে বা সিংহদের মোকাবিলা করে। যদি তারা এই নেকড়ে বা সিংহকে খতম করতে পারে, তবে তাদের প্রাণ বাঁচতে পারে, নতুবা সিংহ আর নেকড়ে তাদের ছিঁড়ে ফেড়ে একাকার করে দেবে। মৃত্যুর ভয়ে অনেক যুবক এই সিংহ আর নেকড়েদের মোকাবিলা করত। যেহেতু তাদের কোনো অস্ত্র দেওয়া হতো না, তাই সিংহ আর নেকড়ে মাত্র কয়েক মুহূর্তেই তাদের ছিঁড়ে ফেড়ে রেখে দিত। এই বিভীষিকাময় দৃশ্য দেখে দয়াহীন ও জল্লাদ বাদশাহ অত্যন্ত খুশি হতো। বাদশার একজন বিশেষ দেহরক্ষীও ছিল, যার নাম ছিল জামরুক। জামরুক ছিল এক অত্যন্ত দীর্ঘকায়, মজবুত এবং লম্বা দেহের কৃষ্ণকায় বুনো মানুষ। চেহারা ও গড়নে তাকে অত্যন্ত জালেম, বিপজ্জনক এবং লড়াকু মানুষ মনে হতো। আখমাক বাদশাহ তাকে অত্যন্ত পছন্দ করত। জামরুক আসলে বোবা ও কালাও ছিল, তাই সে শুধু বাদশার ইশারা বুঝতে পারত। জামরুখের হাতে ছিল অপরিসীম শক্তি। কোনো মানুষকে নিজের বুকের সাথে জড়িয়ে সে এমন জোরে চাপ দিত যে মানুষের হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যেত। জামরুখের প্রিয় অস্ত্র ছিল একটি লম্বা বল্লম, যার ওপর কুঠারের ফলক লাগানো ছিল। মানুষ বাদশার চেয়ে বেশি এই ভয়ানক বোবা বুনো লোকটিকে ভয় পেত। সে একবার গলি বা বাজারে বেরোলে তার ভয়ে গলি ও বাজার খালি হয়ে যেত, আর যদি ভুল করে তার সামনে কেউ পড়ে যেত, তবে সে বল্লমে লাগানো কুঠারের ফলক দিয়ে তার 2 টুকরো করে দিত। এই দেশেরই এক বস্তিতে এক গরিব কৃষকও বাস করত, যার একটিই ছেলে ছিল, যার নাম ছিল সাহের। সাহের নিজের নামের মতোই অত্যন্ত সুন্দর, হাসি খুশি এবং চটপটে ছেলে ছিল। বস্তিতে আয়োজিত বার্ষিক প্রতিযোগিতাগুলোতে সে পুরো দমে অংশ নিত। পুরো বস্তিতে তার চেয়ে বেশি চটপটে, তেজস্বী ও বাহাদুর যুবক আর কেউ ছিল না। তলোয়ার চেলানো, তীরন্দাজি, বল্লম ছোড়া, ঘোড়সওয়ারি, এমনকি সে ছুরি চালাতেও এমন দক্ষতা রাখত যে যদি সে চোখ বন্ধ করে কোনো উড়ন্ত পাখির দিকে ছুরি ছুঁড়ে মারত, তবে তার লক্ষ্যভ্রষ্ট হতো না। পুরো বস্তিতে তার মোকাবিলার মতো কোনো বাহাদুর যুবক ছিল না। এই কারণেই পুরো বস্তির মানুষ সাহেরকে শাহজাদা সাহের বলে ডাকত। একদিন সাহির বস্তির ক্ষেতে নিজের বন্ধুদের সাথে গল্প করছিল। এমন সময় তাদের এক বন্ধু মজু হন্তদন্ত হয়ে তাদের কাছে এলো। আরে, কি ব্যাপার মজু? বস্তির কুকুররা কি আজ আবার তোমাকে ঘিরে ধরেছে? সাহির তাকে দেখে হাসতে হাসতে জিজ্ঞেস করল, তোমরা সবাই এখানে হাসছ? বস্তিতে জল্লাদ বাদশা? হ্যাঁ, জল্লাদ বাদশা সৈন্যরা চলে এসছে, সে তোতলাতে তোতলাতে বলল। কথা বলার সময় সে এভাবেই তোতলাত। তার কথা শুনে সবার যেন সাপে বর হলো এবং তারা সবাই জলদি উঠে দাঁড়ালো। কি বললে? বস্তিতে জল্লাদ সৈন্যরা এসেছে? তুমি কি সত্যি বলছো মজু? ওদের কি তুমি নিজের চোখে দেখেছ? সাহির তেজালো সরে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। সাহির, এখন কি হবে? শুনেছি জল্লাদ বাদশার ফৌজ অত্যন্ত জালেম ও বিপজ্জনক। সাহিরের এক বন্ধু মজুর মুখে হাত চাপা দিয়ে চিন্তিত চোখে সাহিরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, শুনলাম তো আমি নিজেও এমনই। চলো দেখি। সাহির মাথা নাড়িয়ে বলল, কি বলছো সাহির? বোকামির কথা বলো না। তুমি ওই সৈন্যদের দিকে যাওয়ার কথা বলছো? যদি ওই সৈন্যরা তোমাকে ধরে ফেলে, তবে জানো কি হবে? তারা তোমাকে মৃত্যুর ময়দানে নিয়ে যাবে, যেখানে ক্ষুধার্ত আদমখোর সিংহ আর রক্তপিপাসু নেকড়েরা এক মুহূর্তেই তোমাকে ছিঁড়ে ফেলে দেবে। সাহিরের এক বন্ধু হাসিম তার কাঁধে হাত রেখে তাকে বোঝাতে বোঝাতে বলল, অনেক দিন ধরেই আমার এই ইচ্ছে ছিল যে জল্লাদ বাদশার সৈন্যরা এই বস্তিতে আসুক,
যেভাবে তারা অন্য মানুষকে তুলে নিয়ে যায় সেভাবেই তারা আমাকেও সাথে নিয়ে যাক। দেখি তো এই বাদশাহ আর তার অনুচরদের মধ্যে কত দম আছে। সাহির রাগে ঠোঁট কামড়ে বলল, আমাদের আগে বস্তির খবর নেওয়া উচিত। কোথাও জালেম সৈন্যরা সেখানে হাঙ্গামা শুরু করেনি তো? সাহির গম্ভীরভাবে বলল, এবং তার সাথীরা এতে মাথা নাড়াল। তারা নিজেদের কাছে রাখা মজবুত ডান্ডা ও লাঠি তুলে নিল এবং দ্রুত বস্তির দিকে রওনা হল। বস্তিতে সব দিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। মানুষ সৈন্যদের ভয়ে যে যার ঘরে গিয়ে লুকিয়েছিল। দূর বাজার থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা যাচ্ছিল। তারা কিছুতে এগোতেই একদিক থেকে 4 জন সৈন্য ঘোড়া ছুটিয়ে তাদের সামনে চলে এলো। তারা খোলা তলোয়ার উঁচিয়ে ধরেছিল। কিছু সৈন্যের হাতে বল্লম ছিল। তাদের দেখে সাহিরের সব বন্ধুরা সেখান থেকে চম্পট দিল। সাহির তাদের ডাকল, কিন্তু জল্লাদ সৈন্যদের দেখে তারা কিভাবে থামত? সাহির তাদের কাপুরুষতায় খুব রেগে গেল, কিন্তু রাগে রক্ত পানি করে রয়ে গেল। একজন সৈন্য বল্লমের ডগা সাহিরের পিঠে ঠেকিয়ে দিল। যুবক, তোমাকে আমাদের সাথে যেতে হবে। ওই সৈন্য অত্যন্ত কর্কশ্বরে সাহিরকে উদ্দেশ্য করে বলল। যদি আমি অস্বীকার করি তবে? সাহির তার দিকে তপ্ত নজরে তাকিয়ে বলল। আখমাক, বাদশার সৈন্যদের সামনে তোমার অস্বীকার করার সাহস হতে পারে? সৈন্য আরও কঠোরভাবে বলল। হ্যাঁ, সাহস শুধু নয়, আমার মধ্যে এত শক্তিও আছে যে আমি তোমাদের মতো দুর্বল আর কাপুরুষ সৈন্যদের মোকাবিলা করতে পারি। যদি তোমাদের সাহস থাকে তবে আমাকে জোর করে সাথে নিয়ে দেখিয়ে দাও, সাহির বলল, এবং তার কথা শুনে সৈন্যদের চেহারা রাগে লাল হয়ে গেল। যুবক, মনে হচ্ছে মৃত্যুকে নিজের সামনে দেখে তুমি তোমার হুঁশ হারিয়ে ফেলেছ। সৈন্যরা অত্যন্ত রাগী সুরে বলল। হুঁশ আমি না, তোমরা হারিয়েছ। তোমাদের সামনে এই বস্তির এক বাহাদুর ও মজবুত মানুষ দাঁড়িয়ে আছে। তোমরা এই বস্তিতে এসে নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুল করেছ। এসো, ধরো আমাকে। সাহিরের সুর ছিল অত্যন্ত উস্কানিমূলক, আর তার কথা শুনে সৈন্যরা সত্যিই তেতে গেল। ওই সৈন্য বল্লম ঘুরিয়ে সাহিরকে মারতে চাইল, কিন্তু সাহির শুধু ঝুঁকে গিয়ে আঘাতই বাঁচাল না, বরং সে দ্রুত তেরছে হয়ে ওই সৈন্যের বল্লম ধরে ফেলল এবং সেই সাথে তাকে এক জোরালো ঝটকা দিল। সৈন্য হয়তো সাহিরের থেকে এমনটা আশা করেনি। ঝটকা লাগার কারণে সে ঘোড়া থেকে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। সে ওঠার আগেই সাহির লাফিয়ে তার বুকে জোরালো লাথি মারল। সৈন্যের মুখ থেকে এক বিকট চিৎকার বের হলো এবং সে নেতিয়ে মাটিতে পড়ে গেল। সম্ভবত তার দম আটকে গিয়েছিল। সে আর মাটি থেকে উঠতে পারল না। ঠিক সেই সময় দ্বিতীয় সৈন্য ঘোড়া নিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে এগিয়ে এলো। সেই মুহূর্তে সাহির বিদ্যুৎ গতিতে ঘুরল এবং হাতে ধরা বল্লমটি ওই সৈন্যের উপর ছুঁড়ে মারল। সৈন্য ঘোড়া দ্রুত চালাচ্ছিল। সে বল্লম থেকে বাঁচার জন্য ঘোড়া মোড়াতে চাইল, কিন্তু ঘোড়া মোড়ানোর আগেই বল্লমটি তার বুকে গিয়ে বিঁধল এবং সে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে সজোরে মাটিতে পড়ে গেল। নিজেদের অন্য সাথীদের এই দশা দেখে অন্য সৈন্যদের শরীরে যেন আগুন ধরে গেল। তারা এক অত্যন্ত ক্রোধান্বিত ভঙ্গিতে চিৎকার করতে করতে ঘোড়া ছুটিয়ে সাহিরের দিকে এলো। সাহির একটি উঁচু লাফ দিল এবং শূন্যে ডিগবাজি খেয়ে সে একজন ঘোড়সাওয়ারের সাথে ধাক্কা খেল এবং তাকে নিয়ে অন্য পাশে মাটিতে আছড়ে পড়ল। ঘোড়াটিও লাফিয়ে উঠে সজোরে রেশা রব তুলে উল্টে পড়ে গেল। সৈন্যটি ওঠার আগেই সাহির পাশ ফিরে তাকে বুড়িভাবে চেপে ধরল এবং তার বুকের ওপর চড়ে তার মুখে সজোরে কিল ঘুষি মারতে লাগল। সৈন্যটি কয়েক মুহূর্ত ছটফট করল, তারপর তার মাথা একপাশে হেলে পড়ল। এখন সেখানে 3 জন সৈন্যের লাশ পড়েছিল। তাদের মধ্যে একজন সৈন্য বাকি ছিল, যে অত্যন্ত ভীত চোখে সাহিরের দিকে তাকাচ্ছিল। তোমার কি ইচ্ছা? মোকাবেলা করবে না আমার? এসো, মারো আমাকে। সাহির ওই সৈন্যের দিকে রক্তমাখা খঞ্জর উঁচিয়ে ভয়ানক স্বরে বলল। তুমি বাদশার সৈন্যদের মেরে ভালো করনি। এখন বাদশার গজব তোমার উপর আর এই পুরো বস্তির উপর ভেঙে পড়বে। তারা এই বস্তির ইট থেকে ইট খসিয়ে দেবে, ওই সৈন্য বলল, এবং ঘোড়া ঘুরিয়ে দ্রুত একপাশে পালিয়ে গেল। রাগে সাহির তার ওপর খঞ্জর ছুটতে চাইল, কিন্তু তারপর না জানি কেন তার হাত থেমে গেল। সে ঘৃণা ভরে মাটিতে পড়ে থাকা মৃত সৈন্যদের দিকে তাকালো এবং রক্তমাখা খঞ্জর একপাশে ফেলে দিল। বস্তিবাসী, যে যার ঘর থেকে বাইরে বেরো। আমি জালেম বাদশার জল্লাদ সৈন্যদের তাড়িয়ে দিয়েছি। তাদের লাশ তোমরা নিজেদের চোখে দেখে নাও। তোমরাই বাদশাহ আর তার সৈন্যদের মাথায় চড়িয়ে রেখেছ। যদি তোমরা সবাই এক হয়ে যাও তবে বাদশাহ তো দূরের কথা, তোমরা তার পুরো ফৌজ খতম করতে পারো। সাহির চিৎকার করে বস্তির মানুষকে ডাকতে শুরু করল। তার আওয়াজে ঘরের দরজাগুলো খুলতে লাগল। মানুষের চেহারায় সৈন্যদের মৃত্যুতে খুশির বদলে চরম আতঙ্ক ছেয়েছিল, যেন এই সৈন্যদের মৃত্যুতে তারা একটুও খুশি হয়নি। এ তুমি কি করলে সাহির? সৈন্যরা শুধু বস্তি চক্কর দেবার জন্য এসেছিল। তুমি তাদের সাথে টক্কর নিয়ে ভালো করনি।
তুমি এই বস্তিতে এই ৩ জন সৈন্যের রক্ত ঝরিয়েছ। এখন এই খবর যখন জল্লাদ বাদশার কাছে পৌঁছবে, তখন সে এই বস্তিতে ফৌজ নিয়ে হামলা করবে এবং তারপর সব দিকে রক্তের নদী বইতে শুরু করবে। সব দিকে মৃত্যুর বাজার গরম হয়ে যাবে। তুমি এই সৈন্যদের মেরে আমাদের উপর এহসান করনি, বরং আমাদের সবাইকে বিপদে ফেলে দিয়েছ, যার খেসারত এখন আমাদের সবাইকে দিতে হবে। বস্তির এক বৃদ্ধ অত্যন্ত চিন্তিত স্বরে বলল, আলম বাবা, আপনারা খামোখা চিন্তিত হচ্ছেন। জল্লাদ বাদশাহ যদি বস্তিতে ফৌজ পাঠায় তবে পাঠাতে দিন, আমরাও কোনো চুরি পরে নেই। যদি আপনারা সবাই আমার সাথে দেন তবে ফৌজ আমাদের কিছুই করতে পারবে না। তুমি চাও আমরা আমাদের ফৌজের মোকাবেলা করি? মোকাবেলা করার জন্য আমাদের কাছে অস্ত্র আছে কি? এই বস্তিতে তোমার সাথে কতজন লড়াকু হবে? 100-200 বড় জোর। জল্লাদ বাদশার সৈন্যরা হাজারে হাজারে আছে। কতক্ষণ তাদের মোকাবেলা করবে? কয়েক মুহূর্তেই তারা তোমাকে পিষে রেখে দেবে। তোমার হয়তো শাহী ফৌজ আর তার শক্তি সম্পর্কে ধারণা নেই। আলম বাবার স্বরে একটু গভীর বিদ্রুপ ছিল। শত্রুর মোকাবেলা করার জন্যে অস্ত্রের চেয়ে বেশি সাহস আর বীরত্বের প্রয়োজন হয় আলম বাবা। যদি আমরা বুদ্ধিমত্তার সাথে কাজ করি তবে শাহী ফৌজের একজন সৈন্য আমাদের বস্তিতে প্রবেশ করতে পারবে না। শাহীর মুচকি হেসে জবাব দিল, কিভাবে? তোমার কবজায় কি দেও দানব আছে যাদের বলে তুমি সৈন্যদের রাস্তা আটকাবে? দেও তো নেই, তবে আমার কাছে দানবের চেয়েও বড় এক জিনিস আছে, যা হলো বুদ্ধি। আপনি আমার থেকে একটু বেশি অসন্তুষ্ট আলম বাবা। আপনি একবার আমার কথা তো শুনুন, তারপর আপনি ফয়সালা করবেন যে আমি ভুল বলছি না ঠিক। শাহির আগের মতোই মুচকি হেসে বলল, ঠিক আছে আলম বাবা, আমাদের শাহজাদা শাহিরের কথা শুনে নেওয়া উচিত। বলো শাহির বেটা, তুমি এই ছোট বস্তিকে জালেম বাদশার এত বড় ফৌজ থেকে কিভাবে বাঁচাবে? কি করতে চাও তুমি? এক মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, খুব সহজে চাচা। আমাদের বস্তি ৩ দিক থেকে সম্পূর্ণ নিরাপদ। বস্তির এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়, আর তৃতীয় পাশে অত্যন্ত গভীর গিরিখাত। স্বাভাবিকভাবেই সৈন্যরা এদিক দিয়ে আসার সাহস করবে না। তারা যদি আক্রমণ করতে চায় তবে শুধু সামনের দিক থেকেই আসবে। আর ওই দিকে আমরা একটি অনেক উঁচু আর মজবুত দেওয়াল বানিয়ে রেখেছি, যার ওপরে ওঠার রাস্তা আমাদের দিকে, অর্থাৎ বস্তির ভেতরে। এই দেওয়াল ভাঙা কঠিনই নয়, অসম্ভব। হাতি আর গন্ডারও যদি বহুবার ধাক্কা মারে তবু এই দেওয়াল ভাঙবে না। দেওয়ালে একটি অনেক বড় দরজার মতো ফাটল আছে। এই পথেই আমরা অন্য বস্তি ও শহরে আসা যাওয়া করি। স্বাভাবিকভাবেই সৈন্যরাও এই পথেই আসবে। যদি আমরা বড় বড় পাথর, গরম পানি আর যা অস্ত্র আমাদের কাছে আছে তা নিয়ে দেওয়ালের ওপর উঠে যাই এবং যখন সৈন্যরা ওই ফাটলের দিকে আসবে তখন আমরা ওপর থেকে তাদের উপর হামলা করে দিই, তবে তারা ভয় পেয়ে যাবে। কারো সাহস হবে না যে আমাদের বস্তিতে প্রবেশ করার হিম্মত দেখায়। শাহির বলল, তুমি আমাদের কেল্লাবন্দি হওয়ার পরামর্শ দিচ্ছ? মনে হচ্ছে সৈন্যদের ভয়ে তোমার মাথা উল্টে গেছে, অথবা আজ তুমি নেশার কোনো সবুজ বুটি খেয়েছ। যদি আমরা তোমার এই পরামর্শে আমল করি তবে এটা বলো, আমরা খাবো দাবো কোত্থেকে? তাহলে আলম বাবা, আমাদের কি করা উচিত? নিজের সৈন্যদের মৃত্যুর খবর শুনে জল্লাদ বাদশাহ রাগান্বিত হয়ে সৈন্য পাঠাবেই। শাহির রাগের মাথায় তাদের খতম তো করেই ফেলেছে। এখন কি হতে পারে? আপনি অনেক জ্ঞানী, কোনো পথ বের করুন যাতে এই বস্তির ওপর জল্লাদ বাদশার গজব না পড়ে, নতুবা সে সত্যি এই বস্তির প্রতিটি মানুষকে বেছে বেছে মেরে ফেলবে। বস্তির এক লোক কাঁপতে কাঁপতে বলল, সাহিরের সামান্য ভুল আমাদের কোন পর্যায়ে নিয়ে এসেছে। আমার মাথায় একটি কথা ছাড়ে আর কোনো সমাধান নেই। আলম বাবা দুশ্চিন্তায় ঠোঁট কামড়ে বললেন। তিনি সাহিরের উপর খুব ক্ষেপা ছিলেন। আসলে তার এক ছেলে ছিল যে নিজেকে অনেক শক্তিশালী ও পলোয়ান মনে করত, কিন্তু সাহিরের হাতে সবসময় তাকে হারের মুখ দেখতে হতো। এই কারণেই আলম বাবার সবসময় এটাই ইচ্ছা ছিল যে কোনোভাবে সাহির এই বস্তি থেকে চলে যাক। এর ফলে এই বস্তিতে তার ছেলের শক্তির প্রভাব পড়বে এবং সে বস্তির সর্দার হয়ে যাবে। এখন তার হাতে একটি সোনালী সুযোগ এসেছিল, সে সেটা কিভাবে হারাবে? আপনি চুপ কেন বাবা? আমাদের বলুন, জল্লাদ সৈন্যদের গজব থেকে বাঁচার জন্য আপনার কাছে কি উপায় আছে? এক যুবক খুব অস্থির হয়ে জিজ্ঞেস করল। তা হলো এই যে আমরা বাদশাহ সালামতের অপরাধীকে, অর্থাৎ তার সৈন্যদের খুনিকে তাদের হাতে তুলে দিই। আলম বাবা সাহিরের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বললেন, এবং সব মানুষ নিজেদের মধ্যে কানাকানি শুরু করল। সাহিরের সাথীরা আলম বাবার কথায় তীব্র প্রতিবাদ জানাল। আমি জানি আমার এই কথায় আপনারা সবাই অত্যন্ত দুঃখ পেয়েছেন, কিন্তু আপনারা কি চান যে এই বস্তিতে আগুন আর রক্তের হোলি খেলা হোক? এই এক যুবকের কারণে শত শত যুবকের লাশ এখানে স্তূপ হয়ে থাকুক? আলম বাবা তাদের দুর্বল জায়গায় হাত দিয়ে বললেন, এবং সবাই একদম চুপ হয়ে গেল।
আর তাদের নীরবতা দেখে আলম বাবার ঠোঁটে কুটিল হাসি ফুটে উঠল। আলম বাবা ঠিকই বলছেন, সত্যিই এই সৈন্যদের মেরে আমি অনেক বড় ভুল করেছি। আমার কারণে এখানে রক্তারক্তি হোক বা আপনারা কোনো বিপদের শিকার হন, এটা আমার সহ্য হবে না। আলম বাবার ফয়সালা একদম ঠিক। যদি আমাকে ওই সৈন্যদের হাতে তুলে দেওয়া হয়, তবে আপনারা সবাই জল্লাদ বাদশার গজব থেকে বাঁচতে পারেন। আর আমার কথা বললে সেটার চিন্তা করবেন না। যদি খোদা আমার হায়াত লিখে রাখেন, তবে সৈন্য বা জল্লাদ বাদশা আমার কিছুই করতে পারবে না। আর যদি আমার আয়ু ফুরিয়ে যায়, তবে আমাকে কেউ বাঁচাতে পারবে না। সাহির এতটুকুই বলেছে, এমন সময় অনেক দূর থেকে তাদের অনেক ঘোড়ার খুরের আওয়াজ শোনা যেতে লাগল। ঘোড়ার খুরের আওয়াজ শুনে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং তাদের চোখে চরম ভয় ফুটে উঠল। ঘোড়ার খুরের আওয়াজ যেমন যেমন কাছে আসছিল, হঠাৎ সাহিরের মাথায় একটি ঝিলিক দিয়ে উঠল এবং তার সেই স্বপ্নের কথা মনে পড়তে লাগল, যা সে টানা কয়েক রাত ধরে দেখছিল। যেভাবেই ঘোড়ার খুরের শব্দ ওঠে, অমনি প্রার এক সাদা দাড়িওয়ালা বুজুর্গ মানুষের চেহারা চোখে পড়ে, যিনি তাকে বলতেন, বেটা, জালিমের বিরুদ্ধে জিহাদ করো, কোনো অবস্থাতেই জালিমের হুকুম মানবে না, জালিমের মাথা চিরতরে নুইয়ে দাও, জয় তোমার তাকদিরে আসবে। তার সাথেই তার চোখ খুলে যেত। আগত সৈন্যদের সংখ্যা 100-র মতো ছিল। তারা সবাই সশস্ত্র ছিল। তাদের চেহারায় তীব্র রাগ ও ঘৃণা দেখা যাচ্ছিল। অনেক মানুষ এই সৈন্যদের দেখে যে যার ঘরে পালিয়ে গেল, এবং যারা পালাতে পারল না, তারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। সৈন্যরা অর্ধবৃত্তাকারে বস্তিটিকে ঘিরে ফেলল। এক মোটাসোটা সিপাহসালার ঘোড়া থেকে নিচে নেমে এলো। তার কোমরে সোনার হাতলওয়ালা তলোয়ার ঝুলছিল। আমি সিপাহসালার আর জাক, এর আগে যে আমি তোমাদের পুরো বস্তি জ্বালিয়ে ছাই করে দিই আর তোমাদের সবার লাশ এখানে ছড়িয়ে দিই, বলো সেই জোয়ানকে যে মহান বাদশার সৈন্যদের হালাক করেছে। যদি তোমরা ওই জোয়ানকে আমাদের হাতে তুলে দাও, তবে আমরা শুধু তাকেই সাথে নিয়ে যাব এবং তোমাদের কিচ্ছু বলবো না, নতুবা। এই মোটাসোটা সিপাহসালার সামনে এগিয়ে এসে অত্যন্ত গম্ভীর স্বরে বলল। সে রক্তচক্ষু নিয়ে চারদিকে ঘুরে ঘুরে প্রত্যেকের মুখ দেখছিল। আমি তোমার সৈন্যদের হাহাক করেছি। যদি তুমি এই বস্তিতে না হতে, তবে আমি হয়তো তোমাদের কাউকেই জ্যান্ত ছাড়তাম না। সাহির সামনে এগিয়ে এসে বলল, বেড়ে গিয়ে এসে বলল। তার কণ্ঠে সামান্য ভয়েরও রেশ ছিল না। তার কথা শুনে মোটাসোটা সিপাহসালার আহত সাপের মতো দ্রুত গতিতে তার দিকে ফিরল এবং 2-3 জন সিপাহী যারা ঘোড়া থেকে নেমেছিল দৌড়ে সাহিরের কাছে চলে এলো। তাদের তলোয়ার সাহিরের শরীরের সাথে গিয়ে লাগল। খুব ভালো, তাহলে তুমিই সিপাহীদের মেরেছ। কি নাম তোমার? সিপাহসালার তার কাছে এসে তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল। আমার নাম সাহির। এখানকার মানুষ আমাকে শাহজাদা সাহির বলে ডাকে। সাহিরও তাদের চোখে চোখ রেখে জবাব দিল, সাহির তুমি? কিন্তু শারীরিক গড়ন মেখে তো তোমাকে তেমন মনে হয় না। আমাদের লড়াকু আর হাতির মতো সিপাহীদের তুমি কিভাবে মেরে ফেললে? তার চোখে সত্যিই বিস্ময় ছিল। যেভাবে একটি সামান্য পিঁপড়ে হাতির সুরে ঢুকে তাকে সাবার করতে পারে, ঠিক সেভাবেই তুমি যদি তোমার সিপাহীদের হাতি মনে করো, তবে আমাকে সেই সামান্য পিঁপড়েই ভেবে নাও। সাহির জবাব দিল, তুমি তো বেশ হাজির জবাবও। তোমার মতো জোয়ানদেরই তো আমাদের তালাশ থাকে। আমরা তোমাকে গ্রেফতার করে বাদশাহ সালামতের কাছে নিয়ে যাব এবং তার মৃত্যুর ময়দানে গিয়ে তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। একে নিয়ে চলো। আর হ্যাঁ, বস্তিবাসী, ভবিষ্যতে তোমাদের মধ্যে কেউ যদি আমাদের সিপাহীদের দিকে চোখ তুলে তাকানোর সাহসও করো, তবে মনে রেখো, আমি পুরো বস্তি থচনচ করে দেব। তোমাদের বীরের কি দশা হবে তা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। সিপাহসালার প্রথমে সিপাহীদের বলল এবং তারপর ঘুরে বস্তিবাসীদের সম্বোধন করল। এরপর সিপাহীরা সাহিরকে নিয়ে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই তারা সাহিরকে নিয়ে বস্তি থেকে বেরিয়ে গেল। আমার ছেলে সাহির কোথায়? কোথায় সে? তোমরা কিছু বলছো না কেন? সাহির কোথায়? হঠাৎ একপাশ থেকে বৃদ্ধ আলম বাবার মতো দৌড়ে আসতে আসতে বললেন। তাকে দেখে সবার চোখ অশ্রু সজল হয়ে উঠল। তোমার ছেলেকে রাজকীয় সিপাহীরা ধরে নিয়ে গেছে। সে রাজকীয় সিপাহীদের হত্যা করেছিল। এখন বাদশাহ সালামত নিজের সিপাহীদের মৃত্যুর বদলে তোমার ছেলেকে ক্ষুধার্ত সিংহদের সামনে ফেলে দেবেন, আলেম বাবা বললেন। বৃদ্ধ কৃষক তার উপর ঝাঁপিয়ে পড়লেন। না না, তুমি মিথ্যে বলছো, তুমি বকবক করছো। আমি আমার ছেলেকে ওই জালিমদের সাথে যেতে দেব না। বাবা সাহির, সাহির বাবা। বৃদ্ধের অবস্থা পাগলের মতো হয়ে যাচ্ছিল। তিনি হয়তো পুরো ঘটনা বেশ দেরিতে জানতে পেরেছিলেন। তিনি পাগলের মতো একদিকে দৌড়াতে লাগলেন। বস্তির কিছু লোক তাকে ধরার চেষ্টা করল, কিন্তু তিনি দৌড়াতেই থাকলেন, যেন তিনি জালিম সিপাহীদের হাত থেকে সাহিরকে ছাড়িয়ে নিয়ে আসবেন। আসকামাক বাদশাহর কণ্ঠ থেকে নির্গত অট্টহাসি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং উচ্চ।
তার সামনে একটি স্তম্ভের সাথে সাহির বাঁধা ছিল। সাহিরের শরীরে জায়গায় জায়গায় ক্ষতের চিহ্ন দেখা যাচ্ছিল। তার পোশাকও ছিঁড়ে গিয়েছিল। তাকে চাবুক দিয়ে পেটানো হয়েছিল। একপাশে একজন জল্লাদ হাতে চাবুক নিয়ে অত্যন্ত অনুগত ভঙ্গিতে দাঁড়িয়েছিল। তো এই সাহির আমাদের সামনে হাঁটু গেড়ে বসতে অস্বীকার করছে। তার এটা মঞ্জুর নয় যে সে আমাদের গোলাম হবে। কেন যুবক, তোমার কি নিজের প্রাণের কোনো মায়া নেই? তুমি আমাদের অনুগত সিপাহীদের হত্যা করেছ, আমরা পরোয়া করিনি এবং তোমাকে বললাম যে তুমি আমাদের গোলাম হয়ে যাও, আমরা তোমাকে আমাদের বাহাদুর সেনাদলে একটি গুরুত্বপূর্ণ পদ দেব। কিন্তু তুমি মানলে না। তুমি আমাদের কটু কথা বলেছ, আমাদের জল্লাদ বাদশাহ বলেছ। আমরা তোমার মতো বাহাদুর বীরদের আমাদের ক্ষুধার্ত সিংহ বা রক্তপিপাসু নেকড়েদের সামনে ফেলে দিই। না জানি কেন আমাদের তোমার উপর দয়া হচ্ছে। আমরা তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, আমাদের কথা মেনে নাও, নতুবা। আসকামাক বাদশাহ বলতে বলতে থেমে গেলেন, যেন তিনি সাহিরের প্রতিক্রিয়া দেখতে চাচ্ছেন। আশকামাক যখন বাদশাহ হয়েছিলেন তখন একজন জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন আশকামাক বাদশাহর শাসনকাল তুঙ্গে থাকবে এবং তার জুলুম খুব বেড়ে যাবে, তখন একটি যুবক আসবে যার নাম স দিয়ে শুরু হবে এবং সে তার জুলুম চিরতরে শেষ করে দেবে। আর আশকামাক বাদশাহ চাইলেও তাকে হত্যা করতে পারবেন না। তাই আশকামাক বাদশাহর উচিত সেই যুবককে কোনো বড় পদ দিয়ে নিজের সেনাবাহিনীতে সামিল করে নেওয়া। এই কারণেই আশকামাক বাদশাহ তাকে বারবার সুযোগ দিচ্ছিলেন। নতুবা কি জোলাল, নিষ্ঠুর বাদশাহ, তুমি আমাকেও অন্য মানুষের মতো তোমার ক্ষুধার্ত নেকড়ে আর সিংহদের সামনে ফেলে দেবে? আমার কোনো পরোয়া নেই। এখনও আমার বাহুতে এত শক্তি আছে যে আমি 100 ক্ষুধার্ত সিংহ আর রক্তপিপাসু নেকড়েকে খতম করতে পারি। সাহির রাগে ঠোঁট কামড়ে চড়া সুরে বলল, কি বললে তুমি? তুমি 100 সিংহ আর রক্তপিপাসু নেকড়ের মোকাবিলা করবে? ওহো, শুনলে তোমরা? এই রোগাপাতলা যুবক সিংহ আর নেকড়েদের মোকাবিলা করবে। আসকামাক বাদশাহ তার কথা শুনে হাসতে হাসতে বললেন এবং তার উজির ও সঙ্গীরাও হাসতে লাগল। হ্যাঁ, আমি সিংহ আর নেকড়েদের মোকাবিলা করব। জল্লাদ বাদশাহ, আমাকে বলো, যদি আমি তোমার সিংহ আর নেকড়েদের মেরে ফেলি তবে তুমি আমাকে কি পুরস্কার দেবে? শাহজাদা সাহির ঠোঁট কামড়ে শক্ত মেজাজে বলল। তার নজর আসকামাক বাদশার ওপর নিবদ্ধ ছিল। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে যুবক? বাদশাহ সালামাত তোমাকে ইজ্জত আর পদমর্যাদা দেওয়ায় কথা বলছেন, আর তুমি জীবনের বদলে মৃত্যুকে প্রাধান্য দিচ্ছ। তুমি কিভাবে সিংহ আর নেকড়েদের মোকাবিলা করতে পারো? উজিরে আজাম এগিয়ে এসে বললেন, শিয়ালের 100 বছরের জিন্দেগির চেয়ে সিংহের একদিনের জিন্দেগি অনেক ভালো। আমি তোমাদের মতো জালিম আর অত্যাচারী শাসকের গোলামি হারগিজ কবুল করব না। আমি বাঁচব সিংহের মতো আর মরবও সিংহের মতো। তোমরা যদি কাপুরুষের মতো মারতে চাও তবে এখনই আমার শিরচ্ছেদ কর, নতুবা আমাকে সুযোগ দাও যেন আমি তোমাদের বিনাশ করতে পারি। এই যুবক আমাদের ধারণার চেয়েও অনেক বেশি দাউদ, সাহসী। উজিরে আজাম, না জানি কেন আমাদের মন এই যুবকের জন্য করুণা বোধ করছে। ঠিক আছে, যদি সে আমাদের ক্ষুধার্ত সিংহদের খাবারই হতে চায় তবে তাই সই। কাল সকালে মৃত্যুর ময়দানে আমরা আর প্রজারা তার মৃত্যুর দৃশ্য দেখব। আপাতত একে কারাগারে নিক্ষেপ করা হোক। বাদশাহ সালামত, যেখানে আপনি আমার এই শর্ত মেনে নিয়েছেন সেখানে এটাও বলে দিন যে যদি আমি আপনার আদমখোর সিংহ আর রক্তপিপাসু নেকড়েদের মারতে সফল হই তবে আপনি আমাকে কি পুরস্কার দেবেন? শুনেছি আপনি যাকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন তাকে প্রত্যাশার চেয়েও বেশি পুরস্কারে ভূষিত করেন। সাহির তেজালো কণ্ঠে বলল। আসকামাক বাদশাহ প্রথমে কয়েক মুহূর্ত নিবিড়ভাবে তার দিকে তাকিয়ে থাকলেন। তারপর তিনি সম্মতিতে মাথা নাড়লেন। ঠিক আছে যুবক, যদি তুমি আমাদের 3টি সিংহ আর 5টি নেকড়েকে মারতে সফল হও তবে তুমি আমাদের কাছে যা চাইবে আমরা তোমাকে পুরস্কার হিসেবে তাই দেব। এই বলে আসকামাক বাদশাহ মুখ ফিরিয়ে নিলেন, যখন শাহজাদা সাহিরের ঠোঁটে একটি আকর্ষণীয় হাসি ফুটে উঠেছিল। শাহজাদি সাহিবা, সেই যুবকটি সাময়িকভাবে সিংহ আর নেকড়েদের সাথে লড়ার বাহানা করে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। সে নিশ্চিতভাবে কারাগার থেকে রাতারাতি পালানোর চেষ্টা করবে। এক পরিচারিকা দৌড়ে মহলে থাকা আসকামাক বাদশাহার একমাত্র মেয়ে শাহজাদি শাহানার কাছে এসে বলল, কি বললে? সেই যুবক ক্ষুধার্ত সিংহ আর নেকড়েদের সাথে লড়বে? সে কি নিজেকে এতই বাহাদুর আর শক্তিশালী মনে করে? পরিচারিকার কথা শুনে আসনে বসা শাহজাদি শাহানা বিস্ময় ভরা কণ্ঠে বললেন, জি হ্যাঁ শাহজাদি সাহিবা, এই কথাগুলো আমি নিজের কানে শুনেছি। যে সময় সে এই কথাগুলো বলছিল আমি তখন দরবারেই উপস্থিত ছিলাম। সেই পরিচারিকা মাথা নেড়ে বলল, তবে তো আমাদের এখনই বাহাদুর যুবকের সাথে দেখা করতে হবে। কোথায় সে? শাহজাদি শাহানা ভাবুক ভঙ্গিতে বললেন,
বাদশাহ সালামাত তাকে কাল সকালে মৃত্যুর ময়দানে আনার হুকুম দিয়েছেন এবং তাকে এখন কারাগারে বন্দী করা হয়েছে। আপনি যদি হুকুম দেন তবে আমি খবর নিই তাকে কোন কারাগারে রাখা হয়েছে। পরিচারিকা অনুগত ভঙ্গিতে জিজ্ঞেস করল। হ্যাঁ হ্যাঁ, এখনই যাও এবং খুঁজে বের করো সিপাহীরা সেই বাহাদুর যুবককে কোন কারাগারে রেখেছে। শাহজাদি বললেন এবং পরিচারিকা মাথা নেড়ে উল্টো পায়ে বাইরে চলে গেল। শাহজাদি শাহানা আসন থেকে উঠে অত্যন্ত অস্থিরভাবে এদিক ওদিক পায়চারি করতে লাগলেন। তার চেহারায় গভীর চিন্তার ছায়া ছিল। তিনি অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে নিজের ঠোঁট কামড়াচ্ছিলেন। কিছুক্ষণ পর সেই পরিচারিকা ফিরল এবং তার সাথে একজন রক্ষী ছিল। সে ঝুঁকে অত্যন্ত অনুগত ভঙ্গিতে শাহজাদিকে সালাম করল। শাহজাদি বিস্ময়ে ভরা চোখে পরিচারিকার দিকে তাকাতে লাগলেন। তার চোখে প্রশ্ন ছিল যে সে এই রক্ষীকে কেন সাথে নিয়ে এসেছে। পরিচারিকা শাহজাদি শাহানার মনের কথা বুঝতে পারল। সে ধীরে হাসল এবং বলতে লাগল, শাহজাদি সাহিবা, ইনি হারমিস, সেই কারাগারের প্রধান রক্ষী যেখানে শাহজাদা শাহীকে কয়েদ করা হয়েছে। শাহজাদা? সেই যুবক কোন দেশের শাহজাদা? শাহজাদি শাহানা বিস্ময়ের সাথে পরিচারিকাকে জিজ্ঞেস করলেন। না শাহজাদি সাহিবা, সে কোনো দেশের শাহজাদা নয়। সে তো এক বস্তির সাধারণ কৃষকের ছেলে। বস্তিতে বাহাদুর, নেক এবং সবার প্রিয় হওয়ার কারণে মানুষ তাকে শাহজাদা বলে ডাকে, পরিচারিকা জবাব দিল। শাহজাদি শাহানা সম্মতিতে মাথা নাড়লেন। তোমার নাম হারমিস? সেই যুবক সাহিরকে যে কারাগারে রাখা হয়েছে তুমি তার রক্ষী। তো শোনো হারমিস, আমরা এই বাহাদুর যুবকের সাথে দেখা করতে চাই। এই ব্যাপারে তোমাকে আমাদের সাহায্য করতে হবে, এমনভাবে যে আমাদের এই যুবকের সাথে দেখা করার কথা বাবা কিংবা অন্য কেউ যেন জানতে না পারে। এই কাজের জন্য আমরা তোমাকে পুরস্কার দেব, যা তোমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি হবে। শাহজাদি শাহানা তার দিকে তাকিয়ে বললেন, যদিও এতে অনেক বিপদ আছে শাহজাদি সাহিবা, কিন্তু আমি আপনার গোলাম, আপনাকে কিভাবে না বলতে পারি। আমি কোনো বাহানায় আমার সঙ্গী রক্ষীকে বাইরে পাঠিয়ে দেব আর আপনি রাতে কারাগারে চলে আসবেন। আমি আপনার সাথে সেই যুবকের মোলাকাত করিয়ে দেব। প্রধান রক্ষী মাথা নিচু করে অত্যন্ত অনুগত সুরে বলল, ঠিক আছে, আপাতত এটা রাখো, বাকি পুরস্কার আমরা সাক্ষাতের পর দেব। শাহজাদি শাহানা মাথা নেড়ে বললেন এবং নিজের গলা থেকে আসল মুক্তোর হার খুলে তার দিকে ছুঁড়ে দিলেন। রক্ষী সেটি এমনভাবে লুফে নিল যেন বাজ পাখি তার শিকার ধরছে। সে শাহজাদিকে কুর্নিশ করে উল্টো পায়ে মহল থেকে বেরিয়ে গেল। শাহজাদি সাহেবা, যদি প্রাণ ভিক্ষা পাই তবে কিছু আরজ করি। রক্ষী চলে যাওয়ার পর শাহজাদির পরিচারিকা আমরিন শাহজাদিকে বলল। হ্যাঁ আমরিন, বলো কি বলতে চাও? শাহজাদি শাহানা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। শাহজাদি সাহেবা, শেষ পর্যন্ত আপনি এই যুবকের সাথে দেখা করে কি করবেন? এই যুবকও অন্য যুবকদের মতো সাধারণই হবে। মৃত্যুর ভয়ে তারও প্রাণ উড়ে যাচ্ছে। কাল সকালে যখন তাকে মৃত্যুর ময়দানে নিয়ে যাওয়া হবে তার আগেই সে আতঙ্কে মারা যাবে। আর আপনি আবার কোনো নতুন বাহাদুর কয়েদির কথা ভাবতে থাকবেন। শেষ পর্যন্ত এই সিলসিলা আর কতদিন চলবে? আপনি আসলে কোন যুবকের খোঁজে আছেন? আপনি বারবার এই কথা এড়িয়ে যান। আজও কি আমাকে বলবেন না? পরিচারিকা বলে চলল। শাহজাদি শাহানা তার মুখে হাত চাপা দিলেন। হ্যাঁ আমরিন, আমি তোমাকে আজ কিছুই বলবো না, যতক্ষণ না পর্যন্ত আমার খোঁজ শেষ হচ্ছে। দোয়া করো যেন এই সেই যুবকই হয়। শাহজাদি শাহানার কণ্ঠে ছিল সীমাহীন হাহাকার। পরিচারিকা আমরিন ঠোঁট কামড়ে ধরল। সে কয়েক মুহূর্ত শাহজাদির দিকে তাকিয়ে থাকল, তারপর মাথা ঝেঁকে পিছিয়ে গেল। শাহজাদি অত্যন্ত ব্যাকুলতার সাথে রাত হওয়ার অপেক্ষা করতে লাগলেন। রাত হতেই পরিচারিকা আমরিন শাহজাদিকে সাথে নিল এবং অলিন্দ দিয়ে শাহজাদি শাহানাকে পাহারাদারদের নজর থেকে বাঁচিয়ে তাকে মাটির নিচের কুঠরিতে নিয়ে এলো। কুঠরিতে বেশ অন্ধকার ছিল। পরিচারিকা আমরিন একটি শাঁখারি বাতি হাতে ধরে রেখেছিল, যাতে একটি মোমবাতি জ্বলছিল। সে মোমবাতির আলোয় কুঠরিতে নেমে যেতে থাকল। বিভিন্ন পথ এবং কারাগারের পাশ দিয়ে যেতে যেতে তারা এক জায়গায় এসে থামল। এখানে সেই রক্ষী উপস্থিত ছিল যাকে শাহজাদি শাহানা মুক্তোর হার পুরস্কার দিয়েছিলেন। এই দিকে আসুন শাহজাদি সাইবা, সকালের সেই কয়েদি কারাগারের ভেতর আছে। রক্ষী অত্যন্ত ধীর কণ্ঠে বলল। শাহজাদি শাহানা মাথা নেড়ে তার সাথে এগিয়ে গেলেন। একটি কক্ষের কাছে এসে রক্ষী থামল। সে মোমবাতি উঁচু করল। সাহির দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। ওঠো কয়েদি, তোমার সাথে সিনতান রাজ্যের শাহজাদি দেখা করতে এসেছেন। রক্ষী সাহিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল। সাহির চোখ মেলল। দরজা খোলো, আমরা ভেতরে যাব, শাহজাদি রক্ষীকে বললেন। রক্ষী মাথা নেড়ে চাবির গোছা বের করল এবং একটি চাবি আলাদা করে তালায় লাগাতে লাগল।
কয়েক মুহূর্তের মধ্যেই তালা খুলে গেল এবং রক্ষী দরজা খুলে দিল। শাহজাদি শাহানা ঝুঁকে কারাগারের ভেতর দাখিল হলেন। সাবধানে শাহজাদি সাইবা, এমন কয়েদিরা অত্যন্ত বিপজ্জনক হয়, আপনার কোনো ক্ষতি না করে বসে, পরিচারিকা আমরিন শাহজাদিকে বলল। শাহজাদি তার কথার কোনো জবাব দিলেন না এবং তার থেকে মোমবাতি নিয়ে ভেতরে চলে এলেন। সাহির একইভাবে দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। শাহজাদি মোমবাতি উঁচু করলেন। আলো সাহিরের চেহারায় পড়তে লাগল এবং তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমাদের এখানে দেখে তোমার বিস্ময় হলো না যুবক? শাহজাদি শাহানা তার দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলেন। না শাহজাদি সাইবা, আমি জানতাম আপনি আমার সাথে দেখা করতে এখানে অবশ্যই আসবেন। সাহির হেসে জবাব দিল। তার কথা শুনে শাহজাদি শাহানা এমনভাবে আটকে উঠলেন যেন তার পায়ে কোনো বিষাক্ত পোকা কামড় দিয়েছে। তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যাচ্ছিল। পরক্ষণেই তিনি দ্রুত পেছাতে লাগলেন। রক্ষী, একে এক্ষণে এই মুহূর্তে হত্যা করো, জলদি করো, শাহজাদি শাহানা উত্তেজিত কণ্ঠে বললেন। তার কথা শুনে পরিচারিকা আমরিন এবং রক্ষী ভীষণভাবে চমকে উঠল। অন্যদিকে সাহিরের ঠোঁটে একটি চমৎকার হাসি খেলছিল। থামুন শাহজাদি সাহিবা, রক্ষীকে এখনই ভেতরে ডাকবেন না, নইলে আমি আপনাকে হত্যা করে ফেলব। সাহির হঠাৎ লাফিয়ে উঠে শাহজাদি শাহানার ঘাড় চেপে ধরল। ততক্ষণে রক্ষী এবং পরিচারিকা আম্বারিন ভেতরে চলে এসেছে। তারা যখন কয়েদির হাতে শাহজাদি শাহানার ঘাড় দেখল, তারা সেখানেই থমকে গেল। শাহজাদি সাহিবার ঘাড় ছাড়ো, নতুবা আমি তোমার পিঠে তলোয়ার গেঁথে দেব। রক্ষী তলোয়ার উঁচিয়ে সাহিরকে বলল। তুমি আমার পিঠে তলোয়ার মারার আগে আমি তোমার শাহজাদির ঘাড় ভেঙে দেব। যদি তুমি তোমার শাহজাদির প্রাণ বাঁচাতে চাও তবে পিছিয়ে যাও, আমি এই কারাগার থেকে বের হতে চাই, সাহির অত্যন্ত শান্ত কণ্ঠে বলল। সেই সাথে সে শাহজাদির ঘাড়ে চাপ দিল। শাহজাদি শাহানার মুখ দিয়ে অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। ছেড়ে দাও, আমরা বলছি, আমাদের ঘাড় ছাড়ো কয়েদি, নইলে তোমার জন্য ভালো হবে না, শাহজাদি শাহানা ছটফট করতে করতে বললেন। আমার জন্য কি ভালো হবে আর কি মন্দ, যদি আমি সেটা ভাবতাম তবে কি আমি এখানে আসতাম শাহজাদি সাহিবা? আমার কাছে বেশি সময় নেই, এই দুজনকে বলো আমি যা বলি তাই করতে, নতুবা। শাহজাদা সাহির বলতে বলতে জোর দিয়ে শাহজাদির ঘাড় টিপে ধরলেন। পিছিয়ে যাও, পিছিয়ে যাও, আমার ঘাড়, সে সত্যি আমার ঘাড় ভেঙে দেবে। আমাদের স্বপ্ন সত্যি হলো, এই সেই খুনি যে আমাদের বাবাজানের ধ্বংসের কারণ হবে। হায়, আমরা যদি কারাগারে না আসতাম, শাহজাদি বিড়বিড় করে বলতে লাগলেন। তার হুকুম শুনে রক্ষী এবং পরিচারিকা আম্বারিন দরজা থেকে পিছিয়ে একপাশে সরে গেল। তোমার তলোয়ার আমার দিকে ছুড়ে দাও, সাহির রক্ষীকে বলল। রক্ষী এক মুহূর্ত হিংস্র চোখে তার দিকে তাকিয়ে থাকল, তারপর অনিচ্ছা সত্ত্বেও তার তলোয়ার সাহিরের দিকে ছুড়ে দিল। সাহির দ্রুত নিচু হয়ে তলোয়ার তুলে নিল এবং শাহজাদি কিছু করার আগেই তলোয়ার তার ঘাড়ের সাথে গিয়ে লাগল। শাহজাদি রাগে রক্তচক্ষু হয়ে রইলেন। চলুন শাহজাদি সাহিবা, বাইরের রাস্তা আপনি আমাকে দেখাবেন, চলুন জলদি করুন, রাত কেটে যাচ্ছে আর আমাকে অনেক কাজ করতে হবে, শাহজাদা সাহির বলল এবং তলোয়ারের জোরে শাহজাদিকে কারাগারের বাইরে নিয়ে এলো। তোমরা দুজন এখানেই থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি শাহজাদিকে এখানে ফেরত নিয়ে আসি। যদি তোমরা দুজন কোনো গোলমাল করো বা অন্য কাউকে ডাকো তবে আমি শাহজাদিকে হত্যা করে ফেলব, বুঝেছ? সাহির তাদের দিকে তাকিয়ে বলল। দুজনেই রাগে ঠোঁট কামড়ে ধরল। সাহির এগিয়ে গিয়ে কারাগারের দরজা বন্ধ করে খিল লাগিয়ে দিল। শাহজাদি সাহিবা, আমি সেই ময়দানে যেতে চাই যেখানে আপনার জল্লাদ বাবা সিংহ আর নেকড়েদের পুষে রেখেছেন। আর আপনাকে এটাও বলতে হবে যে সকালে এই সিংহ আর নেকড়েদের মাংস কোথা থেকে দেওয়া হয়। নিশ্চিতভাবে সিংহ আর নেকড়েরা ঘাস তো খায় না। এছাড়া শাহী মহলের কবিরাজের তবিব সাথেও দেখা করতে চাই। আর এই তিনটি কাজ আপনার মাধ্যমেই পুরো হবে, সাহির বলল এবং শাহজাদি ঘুরে তার দিকে তাকাতে লাগলেন। তুমি করতে কি চাও? শাহজাদি শাহানা বিস্ময় ভরা চোখে তাকে জিজ্ঞেস করলেন। শুধু দেখে যান শাহজাদি সাহিবা, আমার নাম সাহির এবং আমি আপনার জল্লাদ বাবার পোষা কুত্তাদের ওপর এমন জাদু করব যে সকালে মৃত্যুর ময়দান সত্যি সত্যি তাদের জন্যেই মৃত্যুর ময়দান হয়ে যাবে। তারা আমার চুলও স্পর্শ করতে পারবে না। এটা আমার কপাল ভালো ছিল যে এই কারাগারে আপনি চলে এলেন, নইলে আমাকে কোনো বাহানায় কোনো রক্ষীকে কবজায় নিয়ে এমনটা করতে হতো, সাহির হেসে বলল। শাহজাদি শাহানা ঠোঁট কামড়ে রইলেন। কিন্তু তুমি কিভাবে জানলে যে আমি তোমার কাছে কারাগারে আসব? অথচ আমি তোমাকে বহুবার স্বপ্নে দেখেছি যে তুমি আব্বা হুজুরের কয়েদখানায় আসবে এবং তুমি তার পোষা সিংহ আর নেকড়েদের কাবু করে ফেলবে। তোমার হাতেই আমার বাবাজানের মৃত্যু হবে। শুধু এই কথা ভেবেই আমি কারাগারে বন্দী হওয়া প্রতিটা কয়েদির সাথে দেখা করি এবং তাকে চেনার চেষ্টা করি। আর তোমাকে আমি চিনে ফেলেছিলাম, সেই কারণেই আমি রক্ষীকে তোমাকে হত্যার হুকুম দিয়েছিলাম। কিন্তু আফসোস, তুমি প্রয়োজনের চেয়ে একটু বেশিই চালাক প্রমাণিত হলে। কিন্তু তুমি আমাকে কিভাবে চিনলে?
অথচ আমি তো আগে কখনো কোনো অপরিচিতর সামনে যাইনি। শাহজাদি সাহিবা, একদম এইভাবেই আমি স্বপ্নেও দেখতাম যে আপনি জিন্দানখানায় আসবেন আর আমি আপনাকে কবজায় নিয়ে জল্লাদ বাদশাহকে তার পরিণতির দিকে পৌঁছে দেওয়ার মাধ্যম হব। যাই হোক, আমি আপনাকে যা বলেছি সেটার উপর তৎক্ষণাৎ আমল করুন, নতুবা আমি চাই না যে আমার হাতে আপনার কোনো ক্ষতি হোক, সাইর বলল। শাহজাদি সাহারা তার ঠোঁট কামড়ে ধরল। সবার আগে তারা রাজবৈদ্যের কাছে গেল। সায়ের তার গলায় তলোয়ার রেখে তার কাছ থেকে নেশাজাতীয় এক প্রকার গুঁড়ো ওষুধ আদায় করে নিল। তারপর সে এমন এক ব্যক্তির কাছে পৌঁছালো যে সিংহ ও নেকড়েদের মাংস খাওয়াত। শাহজাদা সায়ের শাহজাদিকে হুকুম দিল যে সে যেন ওই ব্যক্তিকে বলে সকালে যখন সে সিংহ ও নেকড়েদের জন্য মাংস নিয়ে যাবে তখন যেন সেই মাংসের টুকরোগুলোর মধ্যে এই ওষুধ পিষে মিশিয়ে দেয়। প্রথমে শাহজাদি রাজি হল না, কিন্তু যখন সায়ের তাকে মৃত্যুর হুমকি দিল তখন বাধ্য হয়ে তাকে সায়েরের কথা মানতে হলো। আর ওই ব্যক্তিই বা কেন শাহজাদির কথা অমান্য করবে? তবে শাহজাদির এই অদ্ভুত হুকুম শুনে সে অবশ্যই অবাক হয়েছিল। এখন শাহজাদা সায়ের ভাবছিল যে সে কি করবে। সে যখন ভাবছিল ঠিক তখনই সেখানে রাজকীয় রক্ষীরা চলে এলো এবং সায়েরকে ঘিরে ধরল। এটা দেখে সায়ের তার এক হাত দিয়ে শাহজাদির কানের কাছে সজোরে আঘাত করল। শাহজাদির মুখ থেকে হালকা একটি চিৎকার বেরোলো এবং সে উল্টে পড়ে গেল। এটি দেখে রক্ষীরা ভীষণ রেগে গেল। তারা সায়েরকে মারতে শুরু করল এবং টেনে হিচড়ে নিয়ে গিয়ে জিন্দানখানায় বন্দি করে দিল। সায়ের এখন বেশ নিশ্চিন্ত ছিল এবং সে মনে মনে দোয়া করছিল যেন সিংহ আর নেকড়েদের রক্ষক ওই নেশার ওষুধ মাংসে মিশিয়ে দেয়, নতুবা তাকে বড় বিপদের মুখে পড়তে হবে। সে সাবধানতাবশত একজন রক্ষীর খঞ্জর নিজের কোমরে লুকিয়ে রেখেছিল। রাত কেটে যাচ্ছিল। সায়ের আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়ল যে যা হবার হবে। ভোরবেলা এক রক্ষী তাকে জাগালো। সে চোখ কচলাতে কচলাতে উঠে বসল। তাকে গোসল করানো হলো এবং রীতিমতো খাবার খাওয়ানো হলো। এরপর তাকে এক বিশাল ময়দানে নিয়ে যাওয়া হলো, যার চারদিকে বৃত্তাকারে মানুষ বসেছিল। একপাশে 7টি বড় বড় খাঁচা দেখা যাচ্ছিল। 3টি খাঁচায় বড় বড় বিশালকায় সিংহ দেখা যাচ্ছিল এবং 4টি খাঁচায় শক্তিশালী নেকড়ে, যাদের ধারালো দাঁত দূর থেকেই দেখা যাচ্ছিল। সিংহ ও নেকড়েরা অত্যন্ত অস্থির অবস্থায় খাঁচার ভেতরে চক্কর দিচ্ছিল। সায়ের ময়দানে আসতেই তাকে দেখে মানুষজন চিৎকার করে শোরগোল শুরু করে দিল। ময়দানের একপাশে বাদশাহ, মালিকা ও শাহজাদির জন্য জায়গা খালি ছিল। সম্ভবত তাদের আসারই অপেক্ষা ছিল। কিছুক্ষণ পর বাদশাহ, মালিকা ও শাহজাদি শাহানাকে আসতে দেখা গেল। তাদের দেখে সবাই শান্ত হয়ে গেল এবং সেখানে এমন নীরবতা নেমে এলো যে শুই পড়লেও তার শব্দ শোনা যাবে। শাহজাদি শাহানাকে দেখে সায়ের বিচলিত হয়ে পড়ল এবং এক অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। জল্লাদ, বাদশাহ ও শাহজাদি শাহানা খুব মনোযোগ দিয়ে সায়েরের দিকে তাকিয়েছিল। সহজাদি শাহানা বাদশাহর কানে কিছু একটা বলল, যাতে জল্লাদ বাদশাহর মুখে হাসি ফুটে উঠল এবং সে তাচ্ছিল্যের দৃষ্টিতে সায়েরের দিকে তাকাতে লাগল। কেন নওজোয়ান, তোমার নিজের সাহসের উপর এতই অহংকার ছিল যে তুমি আমাদের মেয়েকে ঢাল বানানোর চেষ্টা করলে, যাতে তুমি আমাদের পোষা সিংহ ও নেকড়েদের ক্ষতি করতে পারো আর তারা তোমার মোকাবিলা করতে না পারে এবং তুমি সহজেই তাদের কাবু করে ফেলো। জল্লাদ বাদশাহ উচ্চস্বরে সায়েরকে সম্বোধন করে বলল। তার কথা শুনে সায়ের তার ঠোঁট কামড়ে ধরল। তার মনে ও মস্তিষ্কে যেন এক ঝড় বয়ে যেতে লাগল। তোমার সব চালাকি ধরাই রয়ে গেল নওজোয়ান। তুমি আমাদের মেয়েকে অজ্ঞান করে দিয়েছিলে, কিন্তু সে জ্ঞান ফিরতেই আমাদের সব বলে দিয়েছে। আমরা চাইলে তোমার এই বেয়াদবির জন্য রাতেই তোমার মাথা উড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। আর তোমাকে বলে রাখি যে আমাদের সিংহ ও নেকড়েরা রাত থেকেই ক্ষুধার্ত। এরা তোমাকে সাবার করবে, তারপর তাদের খাবার দেওয়া হবে। এখন এটা তোমার ইচ্ছার ওপর যে তুমি এদের মধ্যে কোন জানোয়ারের হাতে মরা পছন্দ করবে, সিংহের না নেকড়ের। যদি তোমার ইচ্ছা হয় তবে তোমার মোকাবিলায় একটি সিংহ বা একটি নেকড়েও আনা যেতে পারে, যদিও আমরা আমাদের শত্রুদের ওপর সিংহ ও নেকড়ে একসাথে ছেড়ে দিই। জল্লাদ বাদশাহ কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলল, বাদশাহ সালামত, আমি একটা চেষ্টা করেছিলাম যা ব্যর্থ হয়েছে। যাই হোক, এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। এটা আপনার মর্জির ওপর নির্ভর করে যে আপনি আমার উপর একটি সিংহ ছাড়বেন না একটি নেকড়ে। আমি তো এদের মোকাবিলা করবই, মারা গেলে সেটা আমার কপাল। কিন্তু যদি আমি এদের খতম করে দিই তবে আপনাকে আপনার সেই ওয়াদাও পূরণ করতে হবে যা আপনি করেছিলেন, সাই বলল।
হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে আছে। আমরা মরতে বসা মানুষের শেষ ইচ্ছা অবশ্যই পূরণ করি। বলো, তোমার শেষ ইচ্ছা কি? আমরা ওয়াদা করছি যে তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করব, যদি তুমি জীবিত থাকো তবে। জল্লাদ বাদশাহ হেসে বলল। সায়ের উচ্চস্বরে বলল, একদিনের বাদশাহী। তার কথা শুনে শুধু বাদশাহ নয়, সেখানে উপস্থিত অন্য সকলেও অবাক হয়ে গেল। কি বললে? একদিনের বাদশাহী? অর্থাৎ যদি তুমি বেঁচে যাও এবং এই দরিন্দাদের খতম করো, তবে তুমি একদিনের জন্য বাদশাহ হবে? জল্লাদ বাদশাহ অবাক হয়ে বলল। জি হ্যাঁ বাদশাহ সালামাত, আমার ইচ্ছা যে আমি কোনো দেশের বাদশাহ হই, হোক না তা একদিনের জন্যই। যদি আপনি আমার এই ইচ্ছা পূরণ করে দেন, তবে আমার মনে আর কোনো আক্ষেপ থাকবে না। আমাদের তোমার এই শর্ত মঞ্জুর, কিন্তু এর জন্য তোমাকে শুধু এই জানোয়ারদেরই নয়, আমাদের এক শের দিল সিংহ হৃদয় যোদ্ধার সাথেও মোকাবিলা করতে হবে। আর এই যোদ্ধার নাম হলো জামরুক। যদি তুমি তাকেও হারিয়ে দিতে পারো, তবে একদিনের জন্য নয়, আমরা তোমাকে পুরো 7 দিনের জন্য বাদশা বানাবো এবং তোমাকে সব রকম সুবিধা দেওয়া হবে। জল্লাদ বাদশাহ তার কাছে দাঁড়িয়ে থাকা এক বিশাল দেহী টেকো জল্লাদের দিকে ইশারা করে বলল, ঠিক আছে, যদি আপনি ওয়াদা করেন তবে আমার এই শর্তও মঞ্জুর, সায়ের জবাব দিল। আর জল্লাদ বাদশাহ মাথা নেড়ে সম্মতি জানালো। আমাদের এই জানোয়ারদের আমরা খুব ভালোবাসি। আমরা চাই না আমাদের এই জানোয়ারদের তোমার থেকে কোনো ক্ষতি হোক, তাই তোমাকে এদের সাথে খালি হাতে লড়াই করতে হবে। আমাদের শাহজাদি বলেছে যে তুমি একজন রক্ষীর খঞ্জর নিজের কোমরে লুকিয়ে রেখেছ। যদি এটা সত্যি হয়, তবে খঞ্জর ময়দানের বাইরে ছুঁড়ে ফেলে দাও। সুতরাং এখন তুমি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও, জল্লাদ বাদশাহ বলল। সায়ের কিছুক্ষণ চিন্তা করার পর মাথা নাড়ল এবং কোমর থেকে খঞ্জর বের করে দূরে ছুঁড়ে ফেলে দিল, যা একজন পাহারাদার তুলে ময়দানের বাইরে নিয়ে গেল। ময়দানের চারদিকে লোহার খাঁচা লাগানো ছিল, যাতে কোনো জানোয়ার ময়দান থেকে বাইরে বেরোতে না পারে। আর খাঁচার গায়ে সূক্ষ্ম কাঁটা লাগানো ছিল, যাতে কোনো মানুষ এই জানোয়ারদের থেকে বাঁচতে খাঁচার ওপরে চড়তে না পারে। শায়ের খুব মনোযোগ দিয়ে সব কিছু দেখছিল। সে মনে মনে লড়াইয়ের পরিকল্পনা করছিল। হঠাৎ একটি নেকড়ের খাঁচার দরজা খুলে দেওয়া হলো এবং সেখান থেকে একটি নেকড়ে গর্জন করতে করতে বেরিয়ে এলো। শায়ের সতর্ক হয়ে গেল। নেকড়েটি বোধহয় প্রয়োজনের তুলনায় বেশিই ক্ষুধার্ত ছিল। খাঁচা থেকে বেরোতেই সে গর্জন করে সরাসরি শায়েরের দিকে ধেয়ে এলো। শায়ের তৈরি ছিল। নেকড়েটি তার উপর আক্রমণ করতেই শায়ের ঘুরে দাঁড়িয়ে এক সজোরে লাথি তার মুখে মারল। এক মুহূর্তের জন্য নেকড়েটি উল্টে গেল, কিন্তু সে আবার দ্রুত উঠে দাঁড়াল এবং ভীষণভাবে গর্জন করতে করতে শায়েরের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু শায়েরের হাত পা এতটাই দ্রুত চলছিল যে নেকড়েটি সামলে ওঠার সুযোগই পাচ্ছিল না। পুরো ময়দানে গভীর নীরবতা বিরাজ করছিল। মানুষজন এবং বাদশাহ অবাক হয়ে শায়েরের ক্ষিপ্রতা দেখছিল। নেকড়েটি অত্যন্ত ভয়ানকভাবে শায়েরের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। একবার যখন নেকড়েটি শায়েরের ওপর লাফ দিল, শায়ের নিজেকে কিছুটা বাঁকিয়ে নিচু হলো এবং লাফিয়ে ওঠা নেকড়ের কোমরে এক সজোরে ঘুষি মারল। নেকড়েটি শূন্যে ছিটকে গেল এবং ঘুরতে ঘুরতে গিয়ে খাঁচায় ধাক্কা খেল। তার কণ্ঠ থেকে বেরো হওয়া গর্জন অত্যন্ত তীব্র ছিল। সে ওঠার আগেই শায়ের দ্রুত এগিয়ে গেল এবং পড়ে থাকা নেকড়ের পেছনের একটি পা ধরল, আর অন্য হাতে তার কোমরের লোন ধরে সজোরে খাঁচার গায়ে আছাড় মারল। এবার নেকড়ের মাথা খাঁচার সাথে পুরো শক্তিতে ধাক্কা খেল, যার ফলে তার মাথা ফেটে গেল। শায়ের নেকড়েটিকে ঘুরিয়ে ঘুরিয়ে খাঁচার ওপর মারতে লাগল, যেমন ধোপা কাপড় ধোয়ার সময় পাথরের ওপর আছাড় দেয়। যতক্ষণ না নেকড়ের মাথা এমনভাবে ফাটল যে তার মগজ বেরিয়ে এলো, ততক্ষণ সে মারতে থাকল। তারপর শায়ের মরা নেকড়েটিকে একদিকে ছুঁড়ে ফেলে দিল এবং দীর্ঘশ্বাস ফেলে বাদশাহ ও শাহজাদির দিকে তাকাতে লাগল, যারা অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। ঠিক সেই সময় এক কড়কড় শব্দ শুনে সায়ের সজাগ হয়ে উঠল। সে পেছনে ফিরে দেখল একটি খাঁচার দরজা খুলে দেওয়া হয়েছে, যেখান থেকে একটি সিংহ গর্জন করতে করতে বেরিয়ে এলো। সে খাঁচা থেকে বের হয়ে জোরে জোরে ঘাড় নাড়াতে লাগল এবং থাবা তুলে নিজের মুখে মারতে লাগল। তারপর সে মুখ তুলে জোরে গর্জন করল। সিংহকে দেখে কেন জানি সায়েরের বুক ভীষণভাবে কাঁপছিল। ঠিক সেই সময় হঠাৎ সিংহ তার পেছনের 2 পায়ে ভর দিয়ে বসে পড়ল। সায়ের বুঝে গেল সিংহ তার ওপর লাফ দিতে চলেছে। সায়ের মাথা ঝেঁকে তার দিকে তাকালো এবং মনে মনে খোদাকে স্মরণ করতে লাগল। ঠিক সেই মুহূর্তে সিংহ জোরে লাফ দিল এবং শূন্যে উড়ন্ত অবস্থায় সরাসরি সায়েরের ওপর এলো। সায়ের দ্রুত একপাশে সরে গেল। সিংহ তার পাশ দিয়ে গিয়ে অন্যদিকে আছড়ে পড়ল। তারপর সে জোরে গর্জন করে অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাবা মারতে মারতে সায়েরের দিকে এগিয়ে এলো। সায়ের দ্রুত পেছনে সরতে লাগল এবং খাঁচার সাথে গিয়ে ঠেকল। তার কোমরে খাঁচায় লাগানো কাঁটা বিঁধতেই তার মুখ দিয়ে একটি চিৎকার বেরিয়ে এলো। সে দ্রুত সামনে চলে এলো। এর মধ্যেই সিংহ তার কাছে চলে এসেছিল।
সে এক সজোর থাবা মারল। সায়ের দ্রুত একটু পেছনে সরে গেল, যার ফলে সিংহের থাবাটি শুধু তার পোশাকে লাগল। সাথে সাথে সায়ের ঘুরে এক লাথি সিংহের মুখে মারল। কিন্তু তার লাথিতে সিংহের কী বা ক্ষতি হবে? সে গর্জন করে তার ওপর থাবা মারতে লাগল। সায়ের তার আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে আবার খাঁচার কাছে চলে এলো। সিংহ হঠাৎ ঘুরল এবং অত্যন্ত জোরে গর্জন করতে করতে আরও একবার তার ওপর আক্রমণ করল। সায়ের বিদ্যুতের গতিতে তার সামনে থেকে সরে গেল এবং সিংহ নিজের গতিতেই গিয়ে খাঁচায় আঁচড়ে পড়ল। সূক্ষ্ম কাঁটাগুলো তার কপালে ও চোখে ঢুকে গেল। সিংহ ভীষণভাবে গর্জন করতে করতে মাটিতে পড়ে গেল। সে ওঠার চেষ্টা করল, কিন্তু যন্ত্রণার তীব্রতায় সে আবার পড়ে গেল। তার ফেটে যাওয়া মাথা ও চোখ দিয়ে রক্ত ঝরছিল। সে হঠাৎ উঠল এবং ভয়ানকভাবে গর্জন করতে করতে সায়েরকে আক্রমণ করার জন্য এগিয়ে এলো। যেহেতু সে অন্ধ হয়ে গিয়েছিল, তাই সে আরও একবার খাঁচার কাঁটায় গিয়ে ধাক্কা খেল। খাঁচার কাঁটা আরও গভীরভাবে তার মাথার ভেতর ঢুকে গেল এবং সে লুটিয়ে পড়ে মাটিতে ছটফট করতে লাগল। কিছুক্ষণ ছটফট করার পর তার শরীর নিস্তেজ হয়ে গেল। কয়েক মুহূর্ত ছটফট করার পর সে স্থির হয়ে গেল এবং ময়দানে উপস্থিত মানুষজন জোরে জোরে তালি বাজাতে লাগল। কিন্তু জল্লাদ বাদশাহের ভয়ানক কর্কশ কণ্ঠ শুনে তারা হাত থামিয়ে দিল। এর ওপর সব দরিন্দাদের একসাথে ছেড়ে দাও, বাদশাহ চিৎকার করে বলল। আর সায়ের বিচলিত হয়ে সেই খাঁচাগুলোর দিকে তাকাতে লাগল, যেগুলোর মধ্যে আরও 2টি সিংহ এবং 3টি নেকড়ে গর্জন করছিল। ঠিক সেই সময় খাঁচার ওপরে থাকা রক্ষীরা দড়ি দিয়ে খাঁচার দরজাগুলো ওপরে টেনে নিল। খাঁচার দরজা খুলল এবং 2টো সিংহ ও 3টি নেকড়ে লাফ দিয়ে খাঁচা থেকে বাইরে বেরিয়ে এলো। সিংহ ও নেকড়েদের একসাথে খাঁচা থেকে বের করা জল্লাদ বাদশাহের একটা বড় ভুল ছিল। যখনই সিংহ ও নেকড়েরা খাঁচা থেকে বের হলো, 3টি নেকড়ে সিংহদের ওপর গর্জন করতে লাগল। অন্যদিকে একটি সিংহ লাফিয়ে পড়ে সেই মরা নেকড়েটির ওপর ঝাঁপিয়ে পড়ল। সম্ভবত খিদের চোটে তাদের করুণ দশা হয়েছিল, তাই খাঁচা থেকে বের হতেই তারা মরা নেকড়েটির ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তার মাংস ছিঁড়ে খেতে লাগল। সায়ের দ্রুত একপাশে সরে দাঁড়াল, কিন্তু নেকড়েরা গর্জন করতে করতে তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের মধ্যে নিজেদের মধ্যেই লড়াই শুরু হয়ে গেল। নজওয়ান, এদের মোকাবিলা করো, তুমি এদের থেকে আলাদা হয়ে কেন দাঁড়িয়ে আছো? জানোয়ারদের নিজেদের মধ্যে লড়াই করতে দেখে জল্লাদ বাদশাহ সায়েরকে বলল। সাথে সাথে সে এক রক্ষীকে ইশারা করল যে বল্লম নিয়ে খাঁচার কাছে এলো এবং বল্লম ঘুরিয়ে ঘুরিয়ে সায়েরকে ভয় দেখাতে লাগল, যাতে সে খাঁচার ধার থেকে সরে যায়। সায়ের এক মুহূর্তের জন্য পেছনে সরল, কিন্তু তারপর সে ঘুরে দাঁড়িয়ে দ্রুত বল্লমটি ধরে ফেলল। সাথে সাথে সে এক সজোরে হ্যাঁচকা টান দিল এবং রক্ষীর হাত থেকে বল্লমটি বেরিয়ে এলো। আরে আরে, এটা কি নজওয়ান? রক্ষীর বল্লম ফেরত দাও, তোমাকে এই দলিন্দাদের সাথে খালি হাতে মোকাবিলা করতে বলা হয়েছিল। রক্ষীর কাছ থেকে বল্লম কেড়ে নিতে দেখে জল্লাদ বাদশাহ চিৎকার করে বলল। আপনি একটি জানোয়ারকে আমার উপর ছাড়ার ওয়াদা করেছিলেন, তারপর রাগের মাথায় আপনি আমার উপর সব দারিন্দাকে একসাথে ছেড়ে দিলেন। যদি আপনি ওয়াদা খেলাফি করতে পারেন, তবে আমিও তাই করব। আমি এই বল্লম ফেরত দেব না, সায়ের চিৎকার করে বলল এবং বল্লম নিয়ে এক নেকড়ের উপর ঝাঁপিয়ে পড়ল। 2টি আঘাতেই নেকড়েটি ধরাশায়ী হয়ে পড়ে গেল। সায়েরের উপর যেন ভূত সওয়ার হয়েছিল। সিংহ ও অন্য 2টি নেকড়ে নিজেদের লড়াই ছেড়ে তার উপর আক্রমণ করল। সায়েরের হাত বিদ্যুতের গতিতে চলছিল। কয়েক মুহূর্তেই অন্য 2টি নেকড়েও জখমে জর্জরিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং নিজেদের রক্তে ভেসে যেতে লাগল। এখন সায়েরের মোকাবিলায় একটি সিংহ তো সব লড়াই ভুলে নেকড়ের মাংস খাচ্ছিল, অন্যদিকে দ্বিতীয় সিংহটি মারাত্মক জখম হওয়া সত্ত্বেও লাফিয়ে লাফিয়ে সায়েরের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। কিন্তু সায়েরের ঘূর্ণায়মান বল্লম তার শরীরে জখমের সংখ্যা বাড়িয়েই চলছিল। হঠাৎ একবার সিংহটি নিচে পড়তেই সায়ের এক জোরে চিৎকার দিল এবং বল্লমটি 2 হাতে ধরে সিংহের পেটে ঢুকিয়ে দিল। বল্লমটি সিংহের পেট চিরে অন্যদিকে বেরিয়ে গেল এবং সিংহ গর্জন করতে করতে ছটফট করতে লাগল। নিজের সঙ্গীর এই দশা দেখে অন্য সিংহটি খুনি নজরে সায়েরের দিকে তাকালো এবং ভীষণভাবে গর্জন করতে করতে তার দিকে দৌড়ে এলো। এটা দেখে সায়ের ঘাবড়ে গেল এবং সেও দৌড়াতে লাগল। সিংহ পেছনে পেছনে আর সায়ের আগে আগে দৌড়াচ্ছিল। মানুষ এবং বাদশা চোখের পলক না ফেলে এই বিপজ্জনক লড়াই দেখছিল। সেই সময় সিংহটি জোরে গর্জন করল এবং নিজের জায়গা থেকে লাফিয়ে সায়েরের দিকে এগিয়ে এলো। সে পুরো শক্তিতে লাফ দিয়েছিল এবং ঠিক সেই মুহূর্তে সায়ের নিচে বসে পড়ল। সিংহ নিজের গতিতে সায়েরের ওপর দিয়ে গিয়ে সরাসরি খাঁচায় আছড়ে পড়ল, আর এই সিংহের অবস্থাও আগের সিংহের মতোই হল। খাঁচার কাঁটা তার মাথার খুলি ও চোখে ঢুকে গেল এবং সিংহ ধাপাস করে নিচে পড়ে ছটফট করতে লাগল। সেই সাথে সে ভীষণভাবে গর্জন করছিল।
সায়ের কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল এবং অত্যন্ত রাগান্বিত অবস্থায় সিংহকে বল্লম দিয়ে আঘাত করতে লাগল। সিংহ ছটফট করতে করতে মারা গেল। মানুষের হাততালি দেখে তার শক্ত হয়ে থাকা শরীর হঠাৎ ঢিল হয়ে গেল। সে ময়দানে 3টি সিংহ ও 4টি নেকড়েকে মৃত অবস্থায় দেখল তো তার চোখে এক অদ্ভুত চমক খেলে গেল। মানুষজন জোরে জোরে তালি দিচ্ছিল। সায়ের ঘুরে জল্লাদ বাদশাহ ও শাহজাদি শাহানার দিকে তাকাল। শাহজাদি শাহানা নিশ্চুপ হয়ে বিস্ফারিত চোখে সাইরকে দেখছিল। অন্যদিকে জল্লাদ বাদশাহ রাগে হাত কামড়াচ্ছিল আর ঠোঁট কামড়ে ধরছিল। সে নিজের জায়গা থেকে এক ঝটকায় উঠে দাঁড়াল। রক্ষীলা খাঁচার দরজা খুলল এবং সায়েরকে বল্লমধারী রক্ষীদের ঘেরাওয়ে বাইরে নিয়ে আসা হলো। সে কিছুটা সামনে এগোতেই হঠাৎ তার সামনে জল্লাদ বাদশার রক্ষী জমরুখ চলে এলো। সে বল্লম হাতে অত্যন্ত ক্রুদ্ধ দৃষ্টিতে তাকে দেখছিল। সায়ের জমরুখকে দেখে ঘাবড়ে গেল, কারণ সে ভীষণ রাগান্বিত দেখাচ্ছিল। তুমি যেভাবে আমাদের খাতার নাকদারিন্দাদের খাতাম করেছ তা থেকে বোঝা যায় যে তুমি অত্যন্ত ধূর্ত ও বিপজ্জনক মানুষ। তোমার বেঁচে থাকা আমাদের মৃত্যুর কারণ হতে পারে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে এখনই এবং এই মুহূর্তেই হত্যাকাণ্ড ঘটানো হোক। জল্লাদ বাদশাহ দরবারে নিজের সামনে দাঁড়িয়ে থাকা সাইরকে লক্ষ্য করে বলল। সেই সাথে সে তার বিশাল দেহী দেহরক্ষীকে ইশারা করল। রক্ষী জমরুখের নাক থেকে শু করে জোরে আওয়াজ বের হতে লাগল এবং সে রাগান্বিত দৃষ্টিতে তাকাতে তাকাতে সাইরের দিকে এগোল। সাইর দ্রুত পিছনের দিকে সরতে লাগল। বোবা বিশাল দেহী রক্ষী বর্ষা ঘোরাতে ঘোরাতে তার দিকে এগোল এবং সে হঠাৎ সাইরের ওপর হামলা করে বসল। সাইর দ্রুত ডিগবাজি খেয়ে একপাশে সরে গেল। বোবারক্ষী বর্ষাটিকে কুড়ালের মতো বারবার উঁচিয়ে শাহিরকে মারতে লাগল। শাহির জমরুখের ভয়াবহ হামলাগুলো থেকে নিজেকে বাঁচাতে লাগল এবং মাটিতে শুয়ে থাকা অবস্থায় যখনই জমরুখের মুখ অন্যদিকে ফিরল, সে 2 পা এক করে পুরো শক্তিতে জমরুখের পায়ের নলায় আঘাত করল। সে নিজের ভারসাম্য বজায় রাখতে পারল না এবং উপুর হয়ে আছাড় খেয়ে পড়ল। শাহির পাশ ফিরল এবং বোবারক্ষীর কোমরের উপর চড়ে বসল। কিন্তু বোবারক্ষীর গায়ে ছিল অমানসিক শক্তি। সে নিজের শরীরকে এক জোরালো ঝটকা দিল, শাহির ছিটকে গিয়ে পড়ল। বোবারক্ষীর হাত থেকে তার বর্ষাটি ছুটে গিয়েছিল। সে বর্ষা তোলাও প্রয়োজন মনে করল না এবং উঠে পড়ে থাকা শাহিরের দিকে এগিয়ে গেল। সে শাহিরের ঘাড় ধরে তাকে ওপরে তুলে ধরল। তার হাতের কবজি এতটাই শক্ত ছিল যে শাহিরের দম বন্ধ হয়ে আসছিল এবং তার চোখ দুটো বাইরে বেরিয়ে আসছিল। সে নিজের 2 হাতের জোর খাটিয়ে বোবারক্ষীর দখল থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু বোবা জমরুখের ধরা ছিল অত্যন্ত শক্ত এবং শাহির বুকের ভেতর দম আটকে যাওয়া অনুভব করছিল। হঠাৎ সে নিজের ডান হাতের 2 আঙুল জমরুখের চোখের ভেতর ঢুকিয়ে দিল। জমরুখ একদম ঘাবড়ে গেল এবং শাহিরের ঘাড়ের ওপর তার হাতের বাঁধন আলগা হয়ে গেল এবং শাহির ধপাস করে নিচে পড়ে গেল। কষ্ট হওয়া সত্ত্বেও সে দ্রুত উঠে দাঁড়ালো। সে এক জোরালো ঘুষেই বোবা জমরুখের পেটে মারল। জমরুখ কুকড়ে গিয়ে রুকু করার মতো ঝোঁকে পড়ল। শাহির এক পায়ের হাঁটু ভাঁজ করে তার মুখে আঘাত করল। তখন জমরুখ ছিটকে গিয়ে উল্টে পড়ে গেল। ব্যাস, তারপর আর কি? শাহিরের হাত পা দ্রুত চলতে লাগল এবং তারপর সে জমরুখের কুড়ালের মতে বর্ষাটি তুলল এবং এক কোপেই বোবারক্ষীর ঘাড় কেটে ফেলল। বোবারক্ষীর দেহটি বুড়িভাবে ছটফট করছিল। এই সব কিছু এতটাই দ্রুত ঘটল যে বোবারক্ষী কিছু ভাবার বা বোঝার সুযোগই পেল না। বাদশাহ এবং দরবার অবাক ও বিস্ফোরিত চোখে জমরুখের মতো শক্তিশালী যুবককে মাথাহীন অবস্থায় ছটফট করতে দেখছিল। এটা কিভাবে হয়ে গেল? এটা হতে পারে না। জমরুখ মরতে পারে না। ধরে ফেলো এই হতভাগাকে এবং একে কোনো জ্বলন্ত আগুনের ভেতর ফেলে দাও। এর টুকরো টুকরো করে চিলকাকদের খাইয়ে দাও। জল্লাদ বাদশাহ নিজের খাস রক্ষীর মৃত্যু দেখে প্রচণ্ডভাবে আপেক্ষা পাশা হয়ে গেল এবং হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার হুকুম শুনে সৈন্যরা তার দিকে এগোল, কিন্তু ঠিক তখনই সাহির এক লম্বা লাফ দিল এবং জল্লাদ বাদশার কাছে চলে আসলো। সে বর্ষার আগা জল্লাদ বাদশার বুকে ঠেকিয়ে দিল। খবরদার, যদি কেউ আমার দিকে আসো তবে আমি জল্লাদ বাদশার বুকে বর্ষা গেঁথে দেব। আর জল্লাদ বাদশাহ, তুমি তোমার ওয়াদা পূরণ করো। তুমি ভরা মজলিসে আমার সাথে ওয়াদা করেছিলে যে যদি আমি তোমার পোষা জানোয়ার এবং জল্লাদ দানবদের হত্যা করি তবে তুমি আমাকে একদিনের বাদশাহী দেবে। আমি তোমার সব জানোয়ার এবং এই পোষা জল্লাদ দানবকে হত্যা করেছি। ঘোষণা করো যে আজ থেকে একদিনের বাদশাহ আমি এবং আমার আজকের ফয়সালা ঠিক সেভাবেই মানা হবে যেভাবে তোমারটা মানা হয়। সাহির প্রথমে কাছে আসা সৈন্যদের এবং পরে বাদশাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, আমাদের মেরো না। আমরা ঘোষণা করছি, সবার সামনে ঘোষণা করছি যে তুমি আমাদের শর্ত পূরণ করেছ। তাই আজ থেকে কাল এই সময় পর্যন্ত তুমিই বাদশাহ। তোমার প্রতিটি হুকুম সেভাবেই মানা হবে যেভাবে প্রতিটি বাদশার হুকুম মানা হয়। উজিরে আজম, শুনেছ তুমি?
বাদশাহ বর্ষার আগার খোঁচা অনুভব করে ভয় পাওয়া গলায় বলল, জি বাদশাহ সালামত, আপনি এই হুকুম মৌতের ময়দানেও দিয়েছিলেন। যদি আপনি এই ঘোষণা নিজে না করতেন, তবুও জমরুখের মৃত্যুর পর দরবারীদের ঐক্যমতের ভিত্তিতে এই যুবককে একদিনের বাদশাহ বানানো হতো। যদিও আপনি মৌতের ময়দানে এই যুবকের সাথে 7 দিনের ওয়াদা করেছিলেন। যাই হোক যুবক, তুমি বাদশাহ সালামতের বুক থেকে বর্ষা সরিয়ে নাও। আমাদের কাছে তুমি একজন বাদশার মর্যাদা রাখো। আমরা তোমাকে বাদশার মতোই সম্মান দেব এবং সেই স্থান দেব যা এই বাদশাহ সালামতের। উজির বলল এবং সাহির তার কণ্ঠস্বরে সত্যের আভাস পেয়ে বর্ষা সরিয়ে নিল। সাহিরকে চমৎকার পোশাক পরানো হলো এবং তাকে বাদশার মুকুট পরানো হলো। তাকে হাজার হাজার মানুষের সামনে বাদশার তক্তে বসানো হলো। বাদশাহ হতেই সাহির সব গরিবদের ওপর আরোপিত ট্যাক্স মৌকুফ করার হুকুম দিল। সেই সব কয়েদি যাদের উপর জল্লাদ বাদশার জল্লাদ সৈন্যরা অহেতুক জুলুম চালিয়েছিল, তাদের চিরদিনের জন্য মুক্ত করার হুকুম দিল। সমস্ত কৃষকদের জমি তাদের নামে করে দেওয়ার ঘোষণা করে দিল। এছাড়া সে রাজকোষের মুখ গরিব ও সাধারণ মানুষের জন্য খুলে দিল। মানুষ ঝুলি ভরে ভরে ধনরত্ন নিয়ে যেতে লাগল এবং সাহির বাদশাকে দোয়া দিতে লাগল। যেসব কয়েদিদের কোনো কারণ ছাড়াই কারাগারে বন্দী রাখা হয়েছিল, তাদেরও মুক্ত করে দেওয়া হলো। এছাড়া সাহির গরিব মানুষের জন্য এমন সব জনকল্যাণমূলক কাজ করল যে চারদিকে সাহির বাদশা জিন্দাবাদ, সাহির বাদশা জিন্দাবাদ ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। একদিনের বাদশাহীতেই সাহির মানুষের মন জয় করে নিল। মানুষের ওপর জল্লাদ বাদশার যে ভয় চেপেছিল তা শেষ হয়ে গেল। সেনাবাহিনীতে নতুন করে নেক দিল ও দেশপ্রেমিক রক্ষী রাখা হলো। জালেম রক্ষী ও সৈন্যদের হয় কারাগারে বন্দী করা হলো অথবা তাদের দেশান্তর করা হলো। এমনকি জল্লাদ বাদশাকেও কারাগারে ফেলে দেওয়া হলো। তার জুলুমের তালিকা এতটাই দীর্ঘ ছিল যে তাকে যত সাজাই দেওয়া হতো তা কম হতো। এবং যখন সাহির বাদশার একদিনের বাদশাহী শেষ হতে কিছু মুহূর্ত বাকি রইল, তখন জল্লাদ বাদশাকে সাহিরের সামনে আনা হলো, যার মুখ ছিল ম্লান এবং তার চোখগুলো একদিনেই ভেতরে ঢুকে গিয়েছিল। নাও জল্লাদ বাদশাহ, তুমি তোমার তখত ও মুকুট সামলাও। আমার একদিনের বাদশাহী শেষ হলো। আমি তোমার কাছে আশা করি যে এখন তুমি আমার দেওয়া এই আদেশগুলো কোনোভাবেই ফিরিয়ে নেবে না। যদি তুমিও এভাবে ন্যায়নিষ্ঠার সাথে শাসন করো এবং প্রজাদের সেবাকে নিজের ব্রত বানিয়ে নাও, তবে যেভাবে প্রজারা আমাকে দোয়া দিচ্ছে সেভাবে তারা তোমাকেও ভালোবাসতে শুরু করবে। মনে রেখো, জালেমের রশি অবশ্যই দীর্ঘ হয়, কিন্তু যখন তা টানা হয় তখন তার যে দশা হয় তা পুরো দুনিয়া দেখে। এখন তুমি আমার সাথে কি আচরণ করো তা তোমার ইচ্ছা। চাইলে বাঁচিয়ে রাখো, চাইলে ফাঁসিতে ঝোলাও। সাহির যখন দৃঢ় কণ্ঠে কথাগুলো বলল, তখন জল্লাদ বাদশার মাথা লজ্জায় নিচু হয়েছিল। সাহির তখত ছেড়ে যখন মুকুটটি তার মাথায় রাখল, তখন সে ডুকরে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দাও সাহির বেটা, আমি অনেক বড় ভুলের ওপর ছিলাম। আমার চোখের ওপর জুলুমের কালো পট্টি বাঁধা ছিল। আমি ভাবতাম যে জুলুম করে সবাইকে নিজের অনুগত বানিয়ে নেব, কিন্তু সেই স্থান বহু বছরেও অর্জন করতে পারিনি যা তুমি একদিনের বাদশাহীতে অর্জন করে নিলে। মানুষের মহব্বত, তাদের ভালোবাসা, বিশ্বাস, ওই খুশি তাদের মনে যা তোমার জন্য আছে, আমি তা কখনোই অর্জন করতে পারতাম না। বেটা, এই বাদশাহীর যোগ্য আমি নই, প্রকৃতপক্ষে তুমিই এর যোগ্য। প্রজারা আমাকে কোনোভাবেই কবুল করবে না। প্রয়োজনে তুমি মানুষের কাছে জিজ্ঞেস করে দেখো। বাদশাহ কাঁদতে কাঁদতে বলল এবং দরবারে উপস্থিত মানুষ উচ্চ স্বরে সাহির বাদশাহ জিন্দাবাদ, সাহির বাদশাহ জিন্দাবাদ স্লোগান দিতে লাগল। এটা দেখে সাহিরের খুশির কোনো সীমা রইল না। বাদশাহ তার তখত ও মুকুট চিরতরে সাহিরের হাতে তুলে দিল। সে রাজকুমারী শাহানার বিয়ে সাহিরের সাথে দেওয়ার ঘোষণা করল। কয়েকদিন পর রাজকুমারী শাহানার সম্মতি জানার পর সাহিরের সাথে তার বিয়ে হয়ে গেল এবং সেদিনই সাহিরের আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক করা হলো এবং সে স্বস্থান রাজ্যের বাদশাহ হয়ে গেল। আর প্রাক্তন বাদশাহ নিজের গুনাহের প্রায়শ্চিত্তের জন্য ইবাদতে মশগুল হয়ে গেল। সাহির বাদশাহ তার বৃদ্ধ কৃষক বাবাকেও প্রাসাদে নিয়ে আসলো, যে তার চলে যাওয়ায় প্রায় পাগল হয়ে গিয়েছিল, কিন্তু রাজকীয় কবিরাজ কয়েকদিনই তাকে সুস্থ করে তুলল এবং তারা সবাই অত্যন্ত হাসি খুশি জীবন অতিবাহিত করতে লাগল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও এই ধরনের কিচ্ছা কাহিনী দেখার জন্য দেখতে থাকুন। ধন্যবাদ।